অনুযায়ী আদালতে যদি প্রমাণিত হয় যে চেকটি আসামির এবং চেকে তার স্বাক্ষর রয়েছে, তবে আদালত শুরুতেই ধরে নেবেন বা প্রিজিউম করবেন যে চেকটি কোনো বৈধ দেনা বা দায় বা কনসিডারেশন পরিশোধের জন্যই দেওয়া হয়েছিল। এখন এটি যে মিথ্যা তা প্রমাণ করার সম্পূর্ণ দায়ভার বা বার্ডেন অফ প্রুফ কিন্তু আসামির উপর বর্তায়, অর্থাৎ রিবাটাল অফ প্রিজাম্পশন এটা আসামি পক্ষের উপর বর্তায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ ভুঁইয়া, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে চেক ডিজনার সম্পর্কিত একটি আলোচনায়। বরাবরের মতো এই ধরনের আলোচনা অনেক করেছি, তারপরেও আপনাদের অনেকের জিজ্ঞাসা থাকে, তাই এই আলোচনাটি করছি। ব্যবসায়িক কারণে আপনারা কাউকে ধার দিয়ে থাকেন, কারো কাছ থেকে ধার নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ব্যাংক চেক দিয়ে থাকেন, সেই চেক যদি বাউন্স হয়ে যায়, আপনি কারো কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, এমন পরিস্থিতি আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে। অনেকের মনে করেন যে চেক ডিজনার হওয়া একটি সাধারণ দেওয়ানি বা সিভিল ম্যাটার, কিন্তু মনে রাখবেন আইনের চোখে এটি অত্যন্ত গুরুতর এবং শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধও বটে। আজকে আলোচনা করব চেক ডিজনার বা চেক বাউন্স কি। দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 1881 এর 138 ধারায় কীভাবে মামলা করতে হয়, মামলা করার আগে কোন কোন আইনি ধাপ বা স্ট্যাটিউটরি যে ফর্মালিটিসগুলো আছে শতভাগ মেনে চলতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অংশ সেটা হচ্ছে আদালতে বিচার চলাকালীন বাদী এবং আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ সাধারণত কি আইনি যুক্তি এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত বা কেস ল বা রেফারেন্স উপস্থাপন করেন, এবং মহামান্য বিচারকগণ রায়ে কোন কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি আমলে নেন। আজকের এই আলোচনাটি একটু দীর্ঘ হলেও আমি নিশ্চিত করে বলতে পারি প্রিয় দর্শক, শেষ পর্যন্ত দেখলে চেক ডিজনার আইন নিয়ে আপনার মনে আর কোনো অস্পষ্টতা থাকার কথা না। চলুন তাহলে মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসা যাক যে চেক ডিজনার বলতে আমরা সহজ ভাষায় কি বুঝি। যখন কোনো ব্যক্তি তার ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে অন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য একটি লিখিত চেক হস্তান্তর করেন এবং সেই চেকটি যখন ব্যাংক কর্তৃক অপরিশোধিত অবস্থায় ফেরত আসে, তখন তাকে ডিজনার অফ চেক বা চেক বাউন্স বলা হয়। আমাদের দেশে এই সংক্রান্ত অপরাধ ও প্রতিকারের বিষয়টি নিয়ন্ত্রিত হয় দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 অনুসারে। তো 81 এর 38 ধারা আছে, অন্যান্য অনেক ধারা আছে, 138 আছে, 138 ছাড়াও অন্যান্য ধারা তো আছেই। তো চেক ডিজনারকে একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এনআই অ্যাক্টের 138 ধারায়। সাধারণত ব্যাংক দুটি প্রধান কারণে চেক ডিজনার করে থাকে, যদিও ইনসাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ চেকে উল্লেখিত পরিমাণের চেয়ে অ্যাকাউন্টে কম টাকা থাকা বা একেবারেই টাকা না থাকা। আরেকটি হচ্ছে অ্যাকাউন্ট ক্লোজ বা সিগনেচার মিসম্যাচ বা এই ধরনের। এছাড়াও কিন্তু প্রায় 30 থেকে 35টি কারণে অ্যাকাউন্ট চেক ডিজনার হতে পারে, সেগুলো আমরা পূর্ববর্তী আলোচনায় করেছি। তো অনেক সময় স্বাক্ষরের সাথে রেকর্ডের স্বাক্ষরের অমিল থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, শুধুমাত্র টাকা না থাকার কারণেই যে 138 ধারার প্রযোজ্য হবে তা নয়। যদি আসামি উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বাক্ষর ভুল করে বা অ্যাকাউন্ট বন্ধ করে চেক দেয়, তবেও উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তা 138 ধারার অপরাধ হিসাবেই গণ্য হবে। অনেকেই চেক ডিজনার হওয়ার সাথে সাথেই সরাসরি থানায় চলে যান এজাহার বা এফআইআর দায়ের করতে। এটি একটি মস্ত বড় ভুল। চেক ডিজনারের মামলা সরাসরি থানায় রেকর্ড করা যায় না, এটি করতে হয় সরাসরি বিজ্ঞ আদালতে, অর্থাৎ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর কেস হিসাবে। তবে আদালতে যাওয়ার আগে আইনে কিছু কঠোর এবং বাধ্যতামূলক কিছু ধাপ আছে, যেগুলো স্ট্যাটিউটরি আমরা কন্ডিশন বলি, সেগুলো উল্লেখ করা আছে। এই ধাপগুলোর একটিও যদি ভুল হয়, তবে আপনার মামলাটি টেকনিক্যাল গ্রাউন্ডেই খারিজ হয়ে যাবে। ধাপগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথম ধাপ যেটা হচ্ছে চেক উপস্থাপন, অর্থাৎ চেকটি ইস্যু করার তারিখ থেকে 6 মাসের মধ্যে ব্যাংকে ক্যাশ করার জন্য উপস্থাপন বা প্লেস করতে হবে। বর্তমানে ব্যাংকিং নিয়ম অনুযায়ী যে চেকের মেয়াদ 6 মাস থাকে, এর বেশি কিন্তু নয়, খেয়াল রাখতে হবে। এটা অনেকেই হয়তো জানেন। দ্বিতীয় ধাপ যেটা হচ্ছে ডিজনার স্লিপ সংগ্রহ করতে হবে। একটা মেমো দিবে, যখন ব্যাংক চেকটি ফেরত দিবে তখন তারা একটি লিখিত কারণ সংবলিত স্লিপ দেবে, যাকে বলা হয় চেক রিটার্ন মেমো বা ডিজনার স্লিপ। এই স্লিপটি মামলার প্রধানতম একটা প্রমাণ। তৃতীয় ধাপ যেটি হবে,
একটি আইনি নোটিশ বা লিগ্যাল নোটিশ, সেটির বাধ্যবাধকতা রয়েছে। চেক ডিজনার হওয়ার তারিখ থেকে 15 দিনের মধ্যে চেকে উল্লেখিত টাকার দাবি জানিয়ে যার কাছে টাকা পান তাকে একটি লিখিত নোটিশ পাঠাতে হবে। এই নোটিশটি সরাসরি গ্রহীতার হাতে দেওয়া যেতে পারে, অথবা বাংলাদেশে বহুল প্রচলিত এবং প্রচারিত বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া যেতে পারে, অথবা সবচেয়ে নিরাপদ যে মাধ্যম এবং আইনে যেটা সুস্পষ্ট আছে যে রেজিস্টার্ড এডি যুগে তার স্থায়ী বা বর্তমান ঠিকানায় পাঠাতে হবে। চতুর্থ ধাপ হচ্ছে, এখানে যে আপনি পাঠালেন তাকে কিন্তু 30 দিন সময় দিতে হবে টাকাটা আপনাকে পরিশোধ করার জন্য। চতুর্থ ধাপ হচ্ছে লিগ্যাল নোটিশ জারির পর থেকে আসামিকে টাকা পরিশোধের জন্য 30 দিন সময় দিতে হবে। এই 30 দিনের মধ্যে যদি তিনি টাকা আপনাকে না দেন আপনার যে দাবি, তবে পরবর্তী 1 মাসের অর্থাৎ 30 দিনের মধ্যে আপনাকে আদালতে গিয়ে মামলা দায়ের করতে হবে। এই সময়সীমা বা যে লিমিটেশনটা আছে এটা কিন্তু আইনের চোখে অত্যন্ত কঠোর, এবং এটা কোনো রকম এটার আপনার হয় না, কন্ডোনেশন হয় না। এইটা যদি যথাসময়ে না মানেন তাহলে কিন্তু আপনার মামলা করার অধিকার নষ্ট হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, মামলাটি কোন আদালতে করবেন? অপরাধটি যেখানে সংঘটিত হয়েছে, অর্থাৎ যে ব্যাংক থেকে চেকটি ডিজনার হয়েছে সেই ব্যাংকের অবস্থান যে আদালতের এখতিয়ারের মধ্যে বা জুরিসডিকশনের মধ্যে, সেখানেই মামলা করতে হবে। শুনানি শেষে অপরাধ প্রমাণিত হলে বিজ্ঞ আদালত আসামিকে কী শাস্তি দিতে পারেন? এনআই অ্যাক্টের 138 ধারা অনুযায়ী শাস্তি যদি প্রধানত 3টি ক্যাটাগরিতে হতে পারে। অনূর্ধ্ব 1 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, অনূর্ধ্ব 1 বছর পর্যন্ত কারাদণ্ড, তা বিনাশ্রম বা সশ্রম হতে পারে, অথবা চেকে উল্লেখিত অঙ্কের সর্বোচ্চ 3 গুণ পর্যন্ত অর্থদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড। এখানে সুপ্রিম কোর্টের একটি প্র্যাকটিস ডিরেকশন রয়েছে যে আদালত সাধারণত চেকের সমপরিমাণ বা তার চেয়ে বেশি কিছু জরিমানা করে থাকেন, যা থেকে বাদীর চেকের মূল টাকা পরিশোধ করা হয় এবং জরিমানার যে বাকি অংশ যদি থাকে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। অর্থাৎ এই মামলার মূল উদ্দেশ্য বাদীর টাকা উদ্ধার করা এবং আসামির অপরাধের শাস্তি নিশ্চিত করা। তবে প্রিয় দর্শক, এবার আমরা প্রবেশ করছি এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল অংশে। একটি ট্রায়াল বা বিচার চলাকালীন বিজ্ঞ আদালতে উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ কি কি যুক্তি আসলে উপস্থাপন করতে পারেন বা করেন। বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবীগণ সাধারণত আদালতের সামনে প্রমাণ করার চেষ্টা করেন যে মামলার সমস্ত আইনগত বাধ্যবাধকতা যথাযথভাবে ফলো করা হয়েছে এবং যথাসময়ে মামলা ফাইল করা হয়েছে। আরেকটা জিনিস ওনারা আর্গুমেন্ট করতে পারেন যে প্রিজাম্পশন অফ ল, যেটা আইনি অনুমান। বাদীপক্ষের প্রধান হাতিয়ার হলো এই আইনের 118 ধারা এবং 139 ধারা। এই ধারা অনুযায়ী আদালতে যদি প্রমাণিত হয় যে চেকটি আসামির এবং চেকে তার স্বাক্ষর রয়েছে, তবে আদালত শুরুতেই ধরে নেবেন বা প্রিজিউম করবেন যে চেকটি কোনো বৈধ দেনা বা দায় বা কনসিডারেশন পরিশোধের জন্যই দেওয়া হয়েছিল। এখন এটি যে মিথ্যা তা প্রমাণ করার সম্পূর্ণ দায়ভার বা বার্ডেন অফ প্রুফ কিন্তু আসামির উপর বর্তায়, অর্থাৎ রিবাটাল অফ প্রিজাম্পশন এটা আসামি পক্ষের উপর বর্তায়। হোল্ডার ইন ডিউ কোর্সের ব্যাপার আছে এখানে। শুধুমাত্র এই প্রিজাম্পশন দিয়েই কিন্তু কাউকে সাজা দেওয়া যায় না। উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত রয়েছে, এগুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি। উপাদান কি আছে এগুলো প্রমাণ। বিজ্ঞ আইনজীবী ব্যাংকের মেমো, রেজিস্টার ডাকের রসিদ, এডি কার্ড প্রদর্শন করে প্রমাণ করেন যে নোটিশটি সঠিক হয়েছে, সঠিক সময়ে সঠিক ঠিকানায় জারি হয়েছে, আসামি নির্দিষ্ট সময়ে টাকা দিতে ব্যর্থ হয়েছেন। অপরদিকে আসামিপক্ষের বিজ্ঞ আইনজীবী অত্যন্ত সূক্ষ্ম আইনি ত্রুটিগুলো বের করার চেষ্টা করেন। তাদের সাধারণ যুক্তিগুলো অনেক হতে পারে, অনেক রকম, এটা ভেরি করে বিজ্ঞ আইনজীবীদের মেধা, যোগ্যতা, দক্ষতা এবং তাদের প্র্যাকটিসের অভিজ্ঞতার উপর। সাধারণত আসামিপক্ষ প্রায়শই দাবি করেন যে এই চেকটি কোনো বিদ্যমান দেনা পরিশোধের জন্য দেওয়া হয়নি, অর্থাৎ এর কোনো কনসিডারেশন নেই, বরং এটি কোনো ব্যবসা, লোন বা চাকরির সুরক্ষার জন্য সিকিউরিটি চেক হিসাবে ফাঁকা দেওয়া হয়েছিল, যা বাদী অন্যায়ভাবে পূরণ করে তা মামলা করেছেন। সাধারণ কমন একটা গ্রাউন্ড। আসামিপক্ষ আরও যুক্তি এরকম দেখাতে পারেন যে তারা কোনো আইনি নোটিশ পাননি, অর্থাৎ লিগ্যাল নোটিশ পাননি, লিগ্যাল নোটিশ সার্ভ করা হয়নি, অথবা এটি ভুল ঠিকানায় পাঠানো হয়েছে, যার ফলে মামলার কার্যধারাটা ডিফেক্টিভ, কজ অফ অ্যাকশন অ্যারাইজ করে নাই। অথবা এমনও হয় অনেক সময় যে লিগ্যাল নোটিশের যে এডিটা আছে, এডিটাতে
বাদী পক্ষের লোকজনই কাউকে স্বাক্ষর দিয়ে আবার সেটা ফেরত নিয়ে আসেন, এমন ঘটনা এগুলো কিন্তু আর্গুমেন্টে আসতে পারে। সাম্প্রতিক সময়ে আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীরা একটি শক্তিশালী যুক্তি তুলে ধরেন, যেটা আমরা দেখছি তা হলো বাদী যে আসামিকে এত বিপুল পরিমাণ টাকা ধার দিলেন সেই টাকা দেওয়ার মতো আর্থিক সক্ষমতা বা আয়ের উৎস, ফাইন্যান্সিয়াল যে ক্যাপাসিটি বা সোর্স, সেটা আদৌ বাদীর ছিল কিনা। যদি বাদী তা প্রমাণ করতে না পারেন তবে মামলা দুর্বল হয়ে যায়, তো আর্গুমেন্টটা ফ্রাস্ট্রেটিং হয়ে যায়। বিজ্ঞ আইনজীবীদের এই সমস্ত তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন এবং হাইকোর্ট বিভাগ বিভিন্ন সময়ে কিছু যুগান্তকারী রায় এবং পর্যবেক্ষণ দিয়েছেন, যা বর্তমানে এই ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান গাইডলাইন হিসাবে কাজ করছে। প্রিয় দর্শক, সিকিউরিটি চেক সংক্রান্ত যেই পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে সিকিউরিটি চেক ইজ নো ডিফেন্স। এটা এই কথার ভিত্তিতে কোনো ডিফেন্স নেওয়া যাবে না। আমাদের দেশের বহুল আলোচিত একটি রায় হলো যে মাজেদ হুসাইন ভার্সেস দ্য স্টেট, এবং পরবর্তীতে আপিল বিভাগের বিভিন্ন সিদ্ধান্তে এটি স্পষ্ট করা হয়েছে যে চেকে যদি সিকিউরিটি চেক বা গ্যারান্টি চেক বলেও উল্লেখ থাকে, তবু যদি সেটি ব্যাংকে উপস্থাপনের পর পর্যাপ্ত টাকা না থাকার কারণে বাউন্স হয় বা ডিজনার হয়, তবে 138 ধারার অধীনে অপরাধ সুপ্রতিষ্ঠিত হবে। অর্থাৎ সিকিউরিটি চেক দাবি করে পার পাওয়ার কোনো সুযোগ আসামির নেই, যদি না তিনি প্রমাণ করতে পারেন যে বাদীর কোনো টাকাই পাওনা ছিল না, কনসিডারেশন ছিল না বা কোনো লেনদেনই ছিল না। আরেকটি বিষয়, নোটিশ জারির সঠিক নিয়ম। এটা সার্ভিস অফ নোটিশ যেটাকে আমরা বলি, যে এটার সঠিক নিয়মটা হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি, যদি বাদীর নোটিশটি আসামি সঠিক ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পাঠিয়ে থাকেন এবং পোস্টাল রসিদ আদালতে পেশ করেন, তবে আসামি নোটিশ পায়নি বলে সেই এই প্লি কিন্তু আদালতে দাঁড় করাতে পারবেন না। জেনারেল ক্লজেস অ্যাক্টের আমরা দেখতে পাই যে 27 ধারা অনুযায়ী সেটা ধরে নেওয়া হবে যে নোটিশটি যথাযথভাবে জারি হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট সাম্প্রতিক কিছু রায়ে, যেমন ভারতের সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট আছে, সেই রায়ের নীতি এবং বাংলাদেশের সমসাময়িক বিচারিক যে ট্রেন্ড আছে সেটার পর্যবেক্ষণ দিয়েছেন যে আসামি যদি বাদীর আর্থিক সক্ষমতা নিয়ে যৌক্তিক কোনো সন্দেহ বা রিজনেবল ডাউট তৈরি করতে পারেন, তবে বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে চেকে উল্লেখিত টাকাটি আসামিকে দেওয়ার মতো বৈধ উৎস তার ছিল। যদি বাদী কোনো ট্যাক্স রিটার্ন বা আয়ের উৎস দেখাতে ব্যর্থ হন, তবে শুধু চেকের উপর ভিত্তি করে সাজা দেওয়া ন্যায় বিচারের পরিপন্থী হতে পারে। এইগুলো কিন্তু উচ্চ আদালতের অবজারভেশন। আলোচনার শেষ অংশে আমরা এটাই দর্শকদের কাছ থেকে পাওয়া কয়েকটি কমন প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর জেনে নেব। বিভিন্ন সময়ে সম্মানিত দর্শকরা বিভিন্ন রকম কোয়েশ্চেন করেন, সেগুলোর উত্তর আজকে আমরা একটু দেওয়ার চেষ্টা করব। কোর্টে মামলা করার সময় কি আইনজীবী লাগবেই? এটা একটা কমন কোয়েশ্চেন। এটার উত্তর হচ্ছে হ্যাঁ, যেহেতু এটি সম্পূর্ণ টেকনিক্যাল একটি ফৌজদারি প্রক্রিয়া এবং কমপ্লেইন্ট রেজিস্টার অর্থাৎ সিআর মামলা ড্রাফট করা থেকে শুরু করে নোটিশের আইনি দিকগুলো পর্যালোচনার জন্য একজন বিজ্ঞ ফৌজদারি আইনজীবীর সাহায্য নেওয়া অত্যন্ত জরুরি এবং এটি আমি মনে করি বাধ্যতামূলক। আপনারা নিজেরা করলে সেটা পারবেন না, কারণ লিগ্যাল নোটিশ সার্ভ করতে হয় বিজ্ঞ আইনজীবীর মাধ্যমেই। আপিল করার নিয়ম কি? এটি আরেক ভাই প্রশ্ন করেছেন যে যদি আসামি সাজা পান তবে কি তিনি আপিল করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আপিল করতে পারবেন, তবে এখানে একটি কঠিন নিয়ম আছে যেটা নিয়ে আমি অনেক বলেছি, যেটা সঠিক নয়, এটা অসাংবিধানিক আমি মনে করি। 138 ধারার মামলায় সাজাপ্রাপ্ত আসামি যদি আপিল করতে চান তবে তাকে চেকে উল্লেখিত টাকার 50% বা অর্ধেক টাকা সংশ্লিষ্ট আদালতে ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিয়ে তারপর আপিল দায়ের করতে পারে, অন্যথায় আপিল গ্রহণ করা হয় না। এই যে ন্যায় বিচার পাওয়ার যে সামনের যে ফোরামটা আছে, ফোরামে যাওয়ারই আমার সুযোগ নেই যদি আমি 50% টাকা না দেই। এমনও তো হতে পারে যে আমি ট্রায়াল কোর্টে ন্যায় বিচার পাইনি, আপিলে গিয়ে আমি খালাস পেয়ে যেতে পারি, তাহলে ট্রায়াল কোর্টই তো সর্বোচ্চ আদালত নয়। সুতরাং আমি যদি উচ্চ আদালতে যাওয়ার সুযোগটাই না পাই, এর মাঝখান দিয়ে যদি একটা ব্যারিয়ার তৈরি করে দেওয়া হয় 50% টাকা জমা দেওয়ার, তাহলে তো ন্যায় বিচার অনেকেই পায় না। এই কারণে এই যে চেকের মামলায় অনেক আসামি সাফার করে। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আপনারা চেক ডিজনার মামলার আইনি প্রক্রিয়া, বিজ্ঞ আইনজীবীরা কী যুক্তি আদালতে উপস্থাপন করেন এবং আদালতের বাস্তব দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্বচ্ছ এবং সম্যক ধারণা পেয়েছেন বলে আমি মনে করি।
আইন জানা থাকলে আপনি প্রতারণা থেকে নিজেকে যেমন রক্ষা করতে পারবেন, তেমনি অন্যের অধিকারও ক্ষুণ্ণ করবেন না। আজকের আলোচনাটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই এটি আপনার প্রিয়জন যারা আছেন তাদের সাথে এটি শেয়ার করে দিতে পারেন। আর আপনাদের যদি এই সংক্রান্ত আরও কোনো ডিটেইল কোয়েশ্চেন থাকে, তাহলে সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। পরিচিত জনদেরকে সচেতন করতে পারেন আলোচনাটি শেয়ার করে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই কমেন্টগুলো আপনারা করবেন, সেগুলোর উপর কোয়েশ্চেনগুলো করবেন, তার উপর ভিত্তি করে পরবর্তীতে আমাদের আরেকটি পর্ব সাজানোর পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী আলোচনাতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করুন।